দেশের পরিবর্তন কতটুকু হয়েছে, কতটুকু হবে এ নিয়ে সবারই সংশয় রয়েছে, আমারও সংশয় রয়েছে স্বাভাবিক। তবে নতুন সরকার চেষ্টা করতেছে, আমরা অপেক্ষা করব কী ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই সেটি তো রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটি অপরিবর্তনীয় রয়ে গেছে, যেটি সবচেয়ে বড় ধরনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সেক্টর সেটি হলো গণমাধ্যম। সে গণমাধ্যমের কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে আপনারা মনে করেন? যেই গত ১৭ বছর যে গণমাধ্যমের জন্য শেখ হাসিনা নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী মনে করত। যে গণমাধ্যম শেখ হাসিনাকে মনে করত পৃথিবীতে একমাত্র নেত্রী যিনি অতুলনীয়, যার সাথে অন্য কারো তুলনা হয় না। যিনি পৃথিবীর সর্বশক্তিশালী একজন প্রধানমন্ত্রী। এরকম বহুত শুনেছি না, এগুলো কিন্তু গল্প নয়। এগুলি সবই কিন্তু ডিক্লেয়ার্ড এবং এই মিডিয়াই কিন্তু শেখ হাসিনাকে এভাবে বলে তাকে প্রায় ১৫ বছর তাকে ক্ষমতায় রাখার জন্য ভূমিকা রেখেছিল। শেখ হাসিনা কিন্তু একাই দোষী নন। শেখ হাসিনাকে দোষী বানানো হয়েছে এবং এর জন্য প্রধান ভূমিকা রেখেছিল আমাদের দেশের মিডিয়া। এবং এই মিডিয়ার পেছনে একটা বড় বিশাল একটা সিন্ডিকেট সবসময় কাজ করেছে। দেখুন কত মানে অর্থনীতির সাথে আমাদের বাংলাদেশের মিডিয়া কতটা সম্পৃক্ত আমি এটা বোঝানোর জন্য এই ভিডিওটা করছি। এবং সেই অর্থই সেই আর্থিক শক্তিই কিন্তু এখনো পর্যন্ত শক্তিশালী এবং সামনেও শক্তিশালী থাকবে এবং ঠিক একইভাবে বর্তমান সরকার যে আছে তাদেরকেও ফ্যাসিস্ট বানাবে। আপনারা লিখে রাখুন। কারণ অর্থই কিন্তু সকল অনর্থের মূল অর্থই হলো সবকিছুর যত অপরাধ আছে, বাংলাদেশের যত এই পর্যন্ত যত সংকট তৈরি হয়েছে সবকিছুই কিন্তু আর্থিক কারণে। আপনি দেখুন আমাদের দেশে গণমাধ্যম আমরা যেগুলিকে গণমাধ্যম বলি যে টেলিভিশন বা নিউজ পেপার মিডিয়া, সবগুলি মিডিয়ার মালিক কারা? একটাবার ভেবে দেখুন, যারা মালিক তাদের অবস্থান কি আমাদের সোসাইটিতে, আমাদের দেশে? সবাই ব্যবসায়ী। আর বাংলাদেশের যতগুলি শীর্ষ ধনী ব্যবসায়ীরা রয়েছে সবাই আমাদের দেশের আমাদের খাদ্য থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা চাহিদা মেটাবার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন এগুলি সব কিছু তারাই প্রডিউস করে এবং তারাই নিয়ন্ত্রণ করে এবং তারাই যদি বলে যে হ্যাঁ আমরা এইটার দাম এত ধরলাম, সরকার এটা শুনতে বাধ্য। আর সরকারকে সার্বিকভাবে আর্থিক সহায়তা থেকে সরকারকে না শুধুমাত্র মানে অবৈধভাবে সরকারের যে বিভিন্ন শক্তির উপরে সরকার ভর করে চলে, যেসব শক্তির প্রভাবে সরকার চলে, সরকার বলতে আমি বিশেষ করে সরকার বলতে তো আসলে সরকার না, মানে রাজনৈতিক যেসব নেতারা গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ভূমিকায় থাকে সরকারের, বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে যারা ডিসিশন মেকিং পর্যায়ে থাকে, এদেরকে যে আর্থিক অবৈধ আর্থিক সহায়তার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে স এই মানে বাংলাদেশের প্রধান সারির যে সিন্ডিকেট মিডিয়ার মালিকরা রয়েছে, যারা ব্যবসার মালিক। আসলে মিডিয়া তো একটা ব্যবসা, মানে তাদের ব্যবসার একটা অংশ। এই ব্যবসাগুলিকে ধরে রাখবার জন্য মিডিয়াটাকে তারা জাস্ট লাঠিয়াল বাহিনী হিসেবে তাদের নিজেদের জন্য তারা ব্যবহার করে। এই মালিকেরা ওই নেতাদেরকে তারা একরকম পকেটের মধ্যে ঢুকিয়ে রাখে এবং যখন যেভাবে যা প্রয়োজন সেভাবে ব্যবহার করে এই আ মাফিয়া চক্র তথা বিজনেসম্যান, তথাকথিত বিজনেসম্যানরা। এদের ব্যাপারে কোনো কিছু কি করতে পেরেছে? ২৪শে শেখ হাসিনাকে কি কেউ বলেনি যে প্রথমত আমি তোমাকে চাই, জীবন থাকতে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে চাই। বুক ফুলিয়ে এখন বিজনেস করছে। বিজনেস করতে পারে। তাদের বিজনেস যদি না থাকে তাহলে আমরা খাবো কোত্থেকে? ব্যাপারটা কোথায় নিয়ে দেখুন, সাধারণ কিছু মানুষ আছে যারা তাদের অধীনে চাকুরি করে। দেখবেন যে এই ভিডিওর কমেন্টের মধ্যেও লিখবে যে, "এগুলো বন্ধ হয়ে গেলে কি আপনি খাওয়াবেন?" এই জাতীয় কিছু মানুষ তারা তৈরি করেছে এই কারণেই যে এই ধরনের কথা বললে এই মানুষগুলি আসবে, সামনে দাঁড়িয়ে যাবে এবং আপনার সামনে বলবে হ্যাঁ, প্রয়োজনে তারা ১০ টা খুন করবে। তাও এই ব্যবসায়ীরা সঠিক। কারণ হলো যে বলবে সঠিক তার তো কিছু যায় আসে না। সে প্রতি মাসে কিছু আয় রোজগার করে চলছে। হ্যাঁ? এখন প্রশ্ন হলো আমাদের দেশের যে মানে এই কয়েকজন মানুষের কর্মসংস্থান দিয়ে যে সারা দেশের মানুষের উপরে যে টুটি চেপে ধরে আছে কয়েকটা মানুষ এবং এই দেশের গণতন্ত্রকে যে হত্যা করে আমাদের দেশের গণতন্ত্রকে এবং আমাদের দেশের সরকারকে, আমাদের দেশের অর্থনীতিকে যে ধ্বংস করে শুধুমাত্র কয়েকটা মানুষ
পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, এতটুকু জ্ঞান, এতটুকু বুঝবার মতো এই জ্ঞান তো ওই মান্থলি পেইড এই ভদ্রলোকের নাই। সে কী করবে? সে মনে করতেছে আমি যদি এই এসব বড়, বড় গ্রুপে কাজ না করি, আমি খাবো কি? তার কাছে এই কাজ করাটাই সবচেয়ে বড় জিনিস। তার কাছে কোনোভাবেই এটা ম্যাটার করে না যে আমার দেশের সরকার যদি ভালো হয়, আমার দেশের অর্থনীতি যদি ভালো হয়, তাহলে আমার মতো এরকম মানুষ, যোগ্য মানুষের কোনো একটা কোম্পানির কাছে আমি জিম্মি থাকার কথা নয়। আমার বহু শত, শত জব প্লেস ক্রিয়েট হবার কথা ছিল। কেন হয় না? কারণ এই সিন্ডিকেটরা পুরো জব মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে রাখছে। তারা মনে করছে যে না যতটুকু যাই জব ক্রিয়েট হবে এগুলো আমরা করব এবং পুরো এই জব সিকার গোষ্ঠী যারা রয়েছে এরা আমাদের কাছে জিম্মি থাকবে। দেখুন, অর্থনীতি যদি কোথাও না কোথাও নিয়ন্ত্রণ থাকে, সে অর্থনীতি কখনোই, বিশেষ করে মুক্তবাজারে এই অর্থনীতি কখনোই সমৃদ্ধি লাভ করে না। কোথাও না। পৃথিবীর কোনো দেশ উন্নত রাষ্ট্রে কোনো দেশের অর্থনীতিকে মুষ্টিমেয় কয়েকটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে না। এটি প্রতিযোগিতামূলক হয়ে থাকে এবং এটি শুধুমাত্র জনকল্যাণে অর্থনীতিকে নিয়ন আ এটাকে শেপ করা হয় এবং এটাকে যখন যেখানে প্রয়োজন সেভাবে করা হয়। যখন প্রয়োজন এটা আমরা দেখা যাচ্ছে যে ব্যাংক ইন্টারেস্ট থেকে শুরু করে মানুষের জীবনের প্রত্যেকটা প্রয়োজনের উপরে নির্ভর করে কিন্তু এগুলিকে নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের দেশে কি করা হয়? এগুলি কি আমরা বুঝি? আমি আর উন্নত রাষ্ট্রের সাথে আমি আ মেলাতে চাই না বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের অবস্থা খুবই করুণ, খুবই করুণ এবং আমরা ভেবেছিলাম ২৪ এর পর বড় ধরনের একটা মানে পরিবর্তন বলুন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এনে দিবে। কারণ তাকে বাংলাদেশের ইতিহাসে কেন সারা বিশ্বের ইতিহাসে এরকম ধরনের পরিবর্তন আর কোনো জাতি আনতে পেরেছে কিনা জানি না। যে চমৎকার সুবর্ণ সুযোগ দিয়েছিল এদেশের মানুষ প্রাণ দিয়ে সেটিকে সম্পূর্ণভাবে একদম হত্যা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও বড় হত্যাকারী হলো উনার সাথে যে সিন্ডিকেট আ প্যানেল ছিল যাদেরকে আমরা এই উপদেষ্টা প্যানেল বলি। এরা সবাই দেখুন যে যার মতো করে চলে গেছে। যে যার মতো করে এই যে কি ডক্টর আলী রিয়াজ কি যেন নাম, এরা কি আছে এখন? এদেরকে খুঁজে পাবেন? পাবেন না। এদের ফোনও খুঁজে পাবেন না। এরা কখনো আপনার ফোন রিসিভও করবে না। এরা ফোন দিলে আপনাকে বলবে আপনি কে বা এরা কাউকেও চেনে না। এরা শুধুমাত্র নিজেদের আখের গুছিয়ে নিজেদের জন্য পার্সোনাল যে জীবন আ নির্বাহ করবার জন্য যে অর্থ প্রয়োজন এগুলোকে বানিয়ে প্রত্যেকটা লোক এদেশ থেকে চলে গেছে। কতটা অসহায় আমরা বিশ্বাস করুন। এইজন্য করে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে। আরে শেখ হাসিনা থাকা আর এখন না থাকার মধ্যে পার্থক্য কোথায় আমাকে বলতে পারবেন? বলুন তো আপনারা যারা এখানে আছেন যে শেখ হাসিনা যাওয়ার কারণে এই পার্থক্য হয়েছে। এখন নতুন সরকার এসছে। এই নতুন সরকার আসার পর কি দেখাবে সেটার প্রয়োজন সেটা আমরা দেখব আরো পরে এটা নিয়ে আমরা এটা বিশ্লেষণ করব। কিন্তু এই মুহূর্তে আপনি দেখুন যারা অপরাধীরা জেলখানায় ছিল বিভিন্ন অপরাধে, যারা যে অপরাধীরা আওয়ামী লীগের আমলেও জেলে ছিল, বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিল, তারাও এখন খুব সহজে ছাড় পাচ্ছে। এ দায় কে নিবে? যাই হোক সেই নিয়ে আমি আরেকটা ভিডিও করব। কিন্তু আমার প্রশ্ন হলো যেটি ১ম থেকে বলতে চেয়েছি, এই গণমাধ্যম নিয়ন্ত্রণ যদি ঠিক আগের সেই মানুষগুলোর কাছে থেকে থাকে, এই দেশের কোনো পরিবর্তন হবে না। গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হিসেবে কাজ করে যেকোনো দেশের। এই স্তম্ভ যদি নড়বড়ে থাকে, তাহলে কোনোদিন কোনো সরকার, কোনো দেশের আ যে গুরুত্বপূর্ণ বডিগুলি এরা কখনোই জবাবদিহিতার আওতায় আসে না। আর এই গণমাধ্যমের মালিকরা যদি অপরাধী হয় এবং সিন্ডিকেট হয়, সে গণমাধ্যম কখনোই স্বাধীন হবার কথা না। আপনি দেখবেন একটা জিনিস খুব মিল আছে। আমার এই পুরো কথাগুলো আপনারা ভেরিফাই করবেন। এরপর প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। দেখবেন এই বড়, বড় কোম্পানির যে টেলিভিশন চ্যানেলগুলি আছে, নিউজ চ্যানেল, এরা কিন্তু একজন আরেকজনের পেছনে কখনো লাগে না। একজন আরেকজনের বিভিন্ন যে দোষ, অপরাধ বলুন, এরা সবাই কিন্তু বিভিন্ন অপরাধে অপরাধী। প্রতিনিয়ত শোষণের মানে চাকুরি দেয়ার নামে, চাকুরি করানোর নামে কর্মীদেরকে যেভাবে মানে শোষণ করছে, আমার কাছে তো অনেক কোম্পানির কর্মীরা আমার কাছে চিঠি লিখে, ইমেইল করে। আমার ইমেইলে আপনার যদি দেখায়, আমি মনে হয় সপ্তাহখানেক হয়েছে ইমেইল করেছি যে, "সাগর ভাই হেল্প চাই" @gmail.com।
এই ইমেইলে বিশ্বাস করবেন না, শতাধিক ইমেইল এসছে, শত, শত ইমেইল এসছে। সবাই বিভিন্ন ধরনের এরকম কোম্পানির অধীনে শোষণের মধ্যে রয়েছে। এখন একজন এক কোম্পানি আরেক কোম্পানির বিরুদ্ধে কেন লেখে না? কারণ এরাই এই টিভিগুলি তৈরি করেছে যে আমারও টিভি আছে, তুমি আমার বিরুদ্ধে লাগতে আসলে আমিও তোমার বিরুদ্ধে লাগবো। যেগুলো কেউ কারো বিরুদ্ধে লাগে না। কি একটা ভয়ঙ্কর, আর আমরা কতটা ভোদাই হয়ে বসে আছি এদেশের মানুষ। আমরা এদেরই আবার দেয়া নিউজ বিশ্বাস করি, এবং এদের নিউজের জন্য অপেক্ষা করি। এদের জন্যই আমরা এদের গণমাধ্যমকে আমরা আমাদের গণমাধ্যম বলে খুব বড়াই করি। দুঃখজনক। আর বহু কষ্ট করে এই গণমাধ্যমগুলির বিপরীত দিকে বিকল্প গণমাধ্যম তৈরি করেছিলাম অনলাইনে। সেই অনলাইন গণমাধ্যমটাকে এখন একদম পুরোপুরি অপ্রাসঙ্গিক এবং খুব দুর্বল করে ফেলেছে। এখন নতুন, নতুন আরও অনেক কিছু আছে। যাক, আমি এটাই বলব আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য যে আমাদের গণমাধ্যম পরিবর্তন ছিল না আগে, মাঝখানে হয়নি, এখন হয়নি, এখনও না, সামনে হবে কি না তা নিয়ে অনেক সংশয় রয়েছে। জানি না আমরা কতটুকু এভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবো সামনের সময়ে। অপেক্ষায় আছি। দেখা যাক সামনে কি হয়। ভালো থাকবেন সবাই। সালাম।